আবু সাঈদের উপর যে রাবার বুলেট অথবা যে পিলেটস ব্যবহার করা হয়েছিল তাহার ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা, এই বিষয়ে প্রসিকিউশন কোনো আর্গুমেন্টস না করার অর্থ হলো এই যে গেঞ্জিতে যে কোনো ছিদ্র নাই, এই যে ডেড বডির যেহেতু এক্সরে এক্সামিনেশন হয়নি, আবু সাঈদ গুলিতে মারা যায়নি, তাহলে অন্য কোনো কারণে মারা গেছে। যে আর্গুমেন্টসগুলো আমি করেছিলাম আসামি পক্ষে, মানে তিনজন আসামির পক্ষে, সেই আর্গুমেন্টের একটি বিষয় প্রসিকিউশন পক্ষ একটি শব্দ আর্গুমেন্টস করেনি আর বা আর্গুমেন্টে নিয়ে আসেনি। সেই বিষয়টি কি, যে 12 বোর শটগান ব্যবহার করা হয়েছে এবং সেই যে 12 বোর শটগানের কার্তুজ বা অ্যামিউনিশন বিশ্বের বিশেষ করে তুরস্ক থেকে বা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ সরকার অর্থাৎ দিদেন সরকার 5ই আগস্ট 2024-এর পূর্বে এনে এই আন্দোলন দমনের ক্ষেত্রে ব্যবহার করেছে, সেই অস্ত্র হ্যাজার্ডাস ছিল কিনা। হ্যাজার্ডাস অর্থ হলো তা মানুষের দেহের স্কিনের জন্য ক্ষতিকর ছিল কিনা। এইটা বাংলাদেশ সরকারের একটা ক্রয় কমিটি আছে, সেই ক্রয় কমিটি এই সংশ্লিষ্ট ঘটনার আগে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে এনেছেন, সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে সংশ্লিষ্ট কাগজপত্র বাংলাদেশের দুটি জায়গায় থাকে, একটি হলো পুলিশের হেডকোয়ার্টার্সে আইজিপির অধীনে, অথবা বাংলাদেশ সরকারের অধীনে যে ক্রয় কমিটি আছে তাদের অধীনে, তাদের কন্ট্রোলে আছে। সেই দুটো জায়গার যে কোনো একটি জায়গা হতে সেই ডকুমেন্টস এনে এই আদালতে বিচার বিবেচনায় কাজে লাগানোর জন্য আর্গুমেন্টসে বলেছি যে সেই গুলির কার্তুজ বা গুলি বা বুলেটস যদি হ্যাজার্ডাস না হয় তাহলে আমরা কি করে বলবো বা কি করে এই সিদ্ধান্তে পৌঁছিব যে আবু সাঈদের ঘটনায় আবু সাঈদের উপর যে রাবার বুলেট অথবা যে পিলেটস ব্যবহার করা হয়েছিল তাহার ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা। এই বিষয়ে প্রসিকিউশন কোনো আর্গুমেন্টস না করার অর্থ হলো এই যে গেঞ্জিতে যে কোনো ছিদ্র নাই, এই যে ডেড বডির যেহেতু এক্সরে এক্সামিনেশন হয়নি এবং রেডিওস্কোপিক যেহেতু কোনো এক্সামিনেশন হয়নি, অর্থাৎ অ্যাবসেন্স অফ এই পিলেটসের হোল বা কেভিয়েশন বলে, গর্ত বলে ডেড বডিতে না থাকার অর্থ হলো এই ভিকটিম আবু সাঈদ গুলিতে মারা যায়নি, তাহলে অন্য কোনো কারণে মারা গেছে। সেই কারণটি হলো প্রথমে এবং আরও পরে যে বিষয়টি ব্রিফ করা হয়েছিল যে হেড ইঞ্জুরিতে মারা গিয়েছিল, সেই হেড ইঞ্জুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থিত করে। এবং আরও একটি বিষয় যেটা বলা হয়েছে সেটা হলো যে পোস্টমর্টেম 5টি এক্সিবিট করা হয়েছে এই ট্রাইব্যুনালে, সেই পোস্টমর্টেম 5টিতে কিন্তু সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অথবা রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রশাসনিক প্রধান ছিলেন তারও স্বাক্ষর নেই, অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটি ডিফেক্টিভ। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো সার্বিকভাবে পর্যালোচনা করে এই অস্ত্র যে হ্যাজার্ডাস ছিল কিনা এইটা নির্ণয় করে আমাদের বিশ্লেষণ করে রায় দেওয়া দরকার। একই সাথে আরেকটি বিষয় বলেছি যে আবু সাঈদের এটা এটা এডমিট করেছে সাক্ষ্যে, বিশেষ করে জেরাতে, যে আবু সাঈদের উপর যখন 6 জন পুলিশ এনসার্কেল করে মানে ঘিরে ধরে একজন পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, তখন আবু সাঈদ একটি আঘাতের পর্যায়ে তার হাতের লাঠি দিয়ে পুলিশের একজন মেম্বারের হাতের লাঠিকে ডিফেন্সিভ স্টাইলে প্রতিহত করেন। এই বিষয়টা কিন্তু সাক্ষ্যে এসেছেন এবং আল জাজিরার ভিডিওতেও আছে। এ থেকে আমি বলেছি যে আবু সাঈদ একজন পিসফুল প্রোটেস্টর ছিলেন না, কারণ এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির একটি উপাদান হলো একজন ভিকটিমকে পিসফুল সিটিন হতে হবে, সিভিলিয়ান হতে হবে। আইও মানে 25 যিনি তদন্তকারী কর্মকর্তা উনি বলেছেন যে এই গেঞ্জির ছিদ্র নাই, এটা এডমিটেড। তারপরে উনি বলেছেন যে এই গেঞ্জির অংশটি সামনের না পিছনের এটা উনি জানেন না। তাহলে কে জানেন? প্রথম যিনি তদন্তকারী কর্মকর্তা রংপুর তাজহাট থানার মামলার 3 নম্বর মামলায় এটা জব্দ করেছেন তিনি জানেন। তাহলে প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রসিকিউশনের কেস প্রমাণ করা। তাহলে তাদের প্রমাণের এই যে দায়িত্ব বার্ডেন অফ প্রুফ বলে, সেই বার্ডেন অফ প্রুফ থেকে তাদেরই প্রমাণ করার দায়িত্ব ছিল যে এই গেঞ্জি সামনের গেঞ্জি অথবা পিছনের গেঞ্জি, কিন্তু তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের। তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে
আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলে 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। এখন আসি বলি পোস্টমর্টেমে বলেছে যেটা এই যে গুরুত্বপূর্ণ, যে তার যে ফায়ার আর্মস ইনজুরি পোস্টমর্টেমে প্রশ্ন হলো যে এই যে ফায়ার আর্মস, এই কথাটাই আমি বলেছি আর্গুমেন্টে, যে একটি ফায়ার আর্মস দিয়ে কোনো ইনজুরি হলে সেই ডেড বডির এক্সরে এক্সামিনেশন করতে হয়, আরেকটা করতে হয় রেডিওস্কোপিক মানে এক্সামিনেশন। এই দুটো এক্সরে এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন করলে কি হবে, এই দুটো এক্সামিনেশন করলে একটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো যে এই যে বুলেটস বা পিলেটস বা গুলির যে অংশবিশেষ বডিতে আছে তার উপস্থিতি নির্ণয় করা যাবে। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো যে তাহলে তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, অথবা এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে, মানে ময়না তদন্ত করা হয়েছে, যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়না তদন্ত করেননি। কারণ হ্যাঁ আপনি বলতেছেন সেটা হলো পিকচার এবং ভিডিও অনুসারে দেখা যায় যে তার বুকে বা শরীরে ছোট ছোট ওই যে বসন্তের মতো দাগ, যেটা সররাগুলির দাগ বলে, কিন্তু সেই দাগের সমর্থনে যে প্রমাণ, সেই প্রমাণটা কি, যে তার এই যে তাহলে দাগ থাকলে আমার গুলির কিছু না অংশ থাকবে, পার্টিকেলস থাকবে, একটা অণু থাকবে, সেই অণুটা পাওয়ার জন্যই কিন্তু এক্সরে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন বোথ সাইডস করার বিধান আছে। এবং কখন করবে? 5 আগস্টের আগে তো এই সুযোগটা ছিল না, সে যখন মারা গেছে সেই সময় তো আমরা দেখেছি দেশের পরিস্থিতি, তাহলে এটা করার দায়িত্ব তখন কার ছিল? এক্স্যাক্টলি, ভালো কথা বলেছেন। এখন আসেন যে 5ই আগস্টের আগে পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছে কিনা। উত্তর হলো হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু করেছেন, যে ডাক্তার করেছেন তার দায়িত্ব ছিল এক্সরে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক টেস্ট করা। এখন একটা জিনিস বলতে পারেন যেটা করা হয়নি 5ই আগস্টের কারণে, নো, তাহলে উনি তো তাহলে পোস্টমর্টেমই করতে পারতেন না। উনি তাহলে ওনার সাক্ষ্যে অথবা ওনার ডকুমেন্টে উনি ব্যাখ্যা দিতে পারতেন যে আমি এই কারণে এক্সরে এক্সামিনেশন করতে পারি নাই, অথবা রেডিওস্কোপিক টেস্ট করতে পারি নাই, অথবা অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক পুলিশের কর্মকর্তা, অমুক অমুক রাষ্ট্রীয় কর্মকর্তা, তারা রেসপন্সিবল ফর নট ডুইং দিস 2 টাইপস অফ টেস্ট। যদি এইটা আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ সঠিক পদক্ষেপ ওই ডাক্তার সাহেব নিয়েছেন।